ডিজিজ নিয়ে কথা বলবো। সেই ডিজিজ প্লাস সেই ডিজিজের অ্যাগেনস্টে যে প্রিভেন্টিভ মেজারটা আছে সেটা আমাদের রিজার্ভ করা উচিত। এই হচ্ছে সেই আমি অ্যাকচুয়ালি যে প্রতিষ্ঠানে আছি যে ম্যানেজার হিসেবে ঠিক আছে সাভার জেনাপথে আছে বিশাল এরিয়া নিয়ে। তো আমরা এটা 2016-তে আমরা এটা ফ্যাক্টরিটা কাজে শুরু করেছে, বাট আমি তখন আসলে জিএসকে দিয়েছিলাম, ভ্যাকসিন ডেভেলপমেন্ট দিয়েছি। তো আমরা একটু যেহেতু আজকের বিষয়টা আমরা মোটামুটি কিছুটা হলেও অবগত হয়েছে যে আমরা একটা কোল্ড সিজন চলছে, উইন্টার সিজন চলছে। আমরা এই সিজনে নানাবিধ ফ্লু রিলেটেড কিছু কম্পিটিশন নিয়ে বলি। এই সিজনের জন্য আমরা নিজেকে সেফ রাখতে পারি দেখেন কোম্পানি। অ্যাকচুয়ালি দেখেন আপনারা তো 2020 আমি কি একটু মাস্টার প্লে কথা বলতে পারি? থ্যাংক ইউ সো মাচ। 20 সাল 2020 অ্যাকচুয়ালি এই ইয়ারটা আমাদের জন্য খুব একটা টাফ ইয়ার ছিল, রাইট? আসলে আমরা এই যে আপনারা যারা এখন বসে আছেন, ইভেন আমরা প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছি একটু ভালো থাকার জন্য, ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য। বাট আমার পার্সোনাল যেটা হচ্ছে যে 2020টা মেবি ছিল আমার টিকে থাকার জন্য, টিকে থাকার একটা বছর ছিল মেবি, এটা আমার একটা অবজারভেশন। কারণ তখন যে একটা সিচুয়েশন আমরা ছিলাম 2020-তে, প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল যেন এটাই হয়তো আমার জন্য শেষ একটা বছর। এটা আমার জাস্ট একটা পার্সোনাল একটা ফিলিংস থেকে বলছি কথাটা। কারণ তখন যে একটা সিচুয়েশন ছিল, একটা গ্লোবাল যে একটা সিচুয়েশন ছিল। অ্যাকচুয়ালি আমরা একটা মেসেজ জানি যে আফটার 100 ইয়ার্স, প্রতি 100 বছর পর পর গ্লোবালি একটা প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হয়। 1999 বা 1918-এ ঠিক সেরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল গ্লোবালি, যেখানে আপনার অলমোস্ট 5 crore পিপল আপনার মারা গিয়েছে, অর্থাৎ 5 কোটি মানুষ মারা গিয়েছে সেই 1918 সালে। সেটা একটু কী ছিল? করোনা ছিল, সেটা ছিল যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো সে ছিল। তো এনিওয়ে ইম্পর্টেন্সিটা আমরা একটু বোঝার আগে আমি জাস্ট আমার কোম্পানির যে ওভারভিউটা আছে, যে অ্যাকচুয়ালি আমরা মার্কেটে অনেক ক্যাটাগরিসের ভ্যাকসিনস আমরা দিয়ে থাকি আমাদের প্রাইভেট মার্কেট। আপনারা তো জানেন গভর্নমেন্ট ইপিআইতে অনেক ভ্যাকসিন দিয়ে থাকে, তাই না? যাদের ছোট বেবি আছে তারা সবাই আপনার ইপিআইতে গিয়েছেন। ইপিআইতে গিয়েছেন কেন? বাচ্চাকে ভ্যাকসিনেটেড করার জন্য, যেটা গভর্নমেন্ট আপনার ম্যান্ডেটরি করে দিয়েছে। প্রতিটা বাচ্চাকে 45 ডেজের পরেই আমরা বাচ্চা থেকে ইপিআইতে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দেওয়ার জন্য। সো দুটো কোম্পানি প্রিভিয়াসলি আপনার ভ্যাকসিনটা মার্কেটিং করে থাকতো। তার মধ্যে একটা ছিল গ্ল্যাক্সোস্মিথক্লাইন আর একটা হচ্ছে সানোফি বাংলাদেশ। এই দুটো মাল্টিনেশনাল কোম্পানি বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট ভ্যাকসিনগুলো বিশেষ করে আপনার মার্কেটিং করে দিত। তাছাড়া আরেকটা আছে, পপুলার আছে, কয়েকটা কোম্পানি ইয়ে করে। বাট ইনস্টার ভ্যাকসিন লিমিটেড যখন ওনারা ফিল করেছে যে না, গ্লোবাল মার্কেটে ভ্যাকসিন থেকে যেমন একটা ডিমান্ড আছে, ইভেন আমাদের লোকাল মার্কেটে আমাদের গভর্নমেন্ট যখন ইপিআই একটা কার্যক্রম শুরু করেছে আজ থেকে 30-40 বছর আগে থেকেই। সো ইনস্টার ভ্যাকসিন লিমিটেড অর্থাৎ আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন, উনি ফিল করছেন যে ইপিআই মার্কেটের পাশাপাশি আমরা প্রাইভেট মার্কেটে যে ভ্যাকসিনগুলো আমরা ইপিআইতে পাচ্ছি না, পরিমাণে আপনার ভ্যাকসিন প্রোডাকশনের ক্ষেত্রে তারা সেই ক্যাপাসিটিটা রাখে। আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আপনার যদি ভায়াসের কথা বলি, ইনস্টার ভ্যাকসিন লিমিটেড পার ঘন্টায় 18,000 ইউনিটস আপনার প্রোডাকশন করতে পারে। অ্যাম্পলস যদি কথা বলি সেটা হচ্ছে আপনার 12,000। তারপর হচ্ছে ডেতে হচ্ছে পার ডেতে হচ্ছে অলমোস্ট আপনার যেটা বলছে 3,60,000, সেটা হচ্ছে আপনার ভায়ালস এন্ড অ্যাম্পলস হচ্ছে 2,40,000। ওভারঅল আমি যদি ওভারঅল দেখি তাহলে ওভার দ্য ইয়ার আপনার 1,80,00,000 আর হচ্ছে 7,20,00,000 এটা টোটাল প্রোডাকশনে আপনার সেই ক্যাপাসিটিটা আছে। সো আমাদের এই যে মানে ভ্যাকসিন ক্যাপাসিটি, ভ্যাকসিন প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো সবসময় কনসিডার করার জন্য বা সেগুলোকে টেস্ট করার জন্য আমাদের একটা অ্যানিমাল হাউস আছে 24,000 স্কয়ার ফিটে। তো প্রতিটা ভ্যাকসিন যখন ফাইনাল স্টেজে আসে তখন এই ভ্যাকসিনগুলোকে টেস্ট করা হয় অ্যানিমাল হাউসে, যেন এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা বা এটার কোনো টক্সিসিটি আছে কিনা সেগুলো টেস্ট করার জন্য। সেটা হচ্ছে
প্রতিটা ভ্যাকসিনসকে আপনার 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার স্টোর করতে হয়, আদারওয়াইজ এটা আপনার ইফিকেসি নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। যেসে আমাদের এনসেপ্টা হাউসে আমরা কনজিউমার প্রোডাকশন থেকে শুরু করে আমরা কনজিউমার লেভেল পর্যন্ত একটা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য আমাদের টোটাল একটা ফুল চেইন মেইনটেনেন্স একটা চেইন আছে, সেটা আমরা ওই চেইনটাতে আমরা অলওয়েজ 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেইনটেইন করে থাকি। এবং প্রতিটা ভ্যাকসিনসে আমাদের WHO প্রি কোয়ালিফাইড সার্টিফিকেট আছে, এবং আমরা সবকিছুই যখন একটা ভ্যাকসিন যখন আমরা মার্কেটে আমাদের লোকাল গভর্নমেন্টের অর্থাৎ হেলথ মিনিস্ট্রি আমরা কিছু পারমিশন নিয়ে নিই, টোটাল পেপারসে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আর আমাদের রিসেপ্ট হাউস জাস্ট অনগোয়িং যে ভ্যাকসিনগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে তার ভিতরে হচ্ছে হেপাটাইটিস বি এগেইনস্ট একটা ভ্যাকসিন আছে হেপা বি, তারপরে কুকুরে কামড় যে জলাতঙ্ক হয় সেটার এগেইনস্ট একটা ভ্যাকসিন আছে র্যাবিস ডিসি, তারপর হচ্ছে ভ্যাকসিটেক আছে যেটা হচ্ছে আপনারা জানেন যে কেটে গেলে ছিঁড়ে গেলে যেটা ইনস্ট্যান্ট আপনার দেওয়া হয় যে পুশ করা হয় সেটা আছে ভ্যাকসিটেক। তারপর হচ্ছে আপনার ভ্যাক্সফাইড আছে যেটা আমরা আজকে লাস্টের দিকে আলোচনা করব টাইফয়েড ফিভারের জন্য। সেকেন্ড হচ্ছে ইনফ্লুয়েক্স যেটা অলরেডি অনগোয়িং, যে আপনাদের ক্যাম্পেইন এখানে সেট করা হয়েছে সেটা আমরা আলোচনা করব। ইনগোভ্যাক্স মেনিনজিওকক্কাল মেনিনজাইটিস সেটা একটা ভ্যাকসিন আছে। গুভোভ্যাক্স এমআর ভ্যাকসিন যেটাকে আমরা বলি, যে কিছুদিন আগে আপনার সরকারিভাবে একটা ক্যাম্পেইন হয়েছে মিডিয়াস এবং রুবেলা। থার্ডে হচ্ছে আপনার হেপাটাইটিস এর একটা ভ্যাকসিন আছে যেটা হচ্ছে আমরা জন্ডিস বলে, হলুদ জন্ডিস বা ম্যাকরা জন্ডিস, সেটার এগেইনস্ট একটা ভ্যাকসিন আছে। অর্থাৎ আমাদের এখানে যেগুলো দিয়েছে এগুলো অ্যাভেলেবল মার্কেটে আছে, প্রত্যেকটা হচ্ছে প্রিভেন্টিভ মেথড। সো আজকের বিষয়টা হচ্ছে আপনার ফ্লুজনিত সংক্রমণ এবং এর প্রতিরোধ। তো ফ্লুটা অ্যাকচুয়ালি এটা আসলে কিভাবে ছড়ায়, এটা কি মানে কোন জার্মসের মাধ্যমে বা কোন ভাইরাসের মাধ্যমে, সেটাই আমরা একটা গ্ল্যান্সে আলোচনা করব। সো আমরা যেটা ছবি দেখি, প্রথম একটা ছবি আছে যে করোনা ভাইরাসের, যেটা আমরা র্যান্ডমলি দেখে মানে এর আগে দেখেছি, বিশেষ করে 2020-তে আমরা অ্যাভেলেবল দেখেছি, প্লাস হচ্ছে এখনো দেখছি বিভিন্ন পেপার পত্রিকা বা ইউটিউব বা বিভিন্ন মিডিয়াতে, প্রেস মিডিয়াতে। তো ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই সো একই পরিবারে, এবং ওদের সাইন অ্যান্ড সিমটমস এবং ওদের যে আমাদের বডিতে এসে আমাদের যে ক্ষতিকর যে বিষয়গুলো ক্রিয়েট করে থাকে সেই বিষয়গুলো আমরা মিলিয়ে দেব। আর পিছনে যেহেতু করোনা চলছে, একটা করোনা প্যান্ডেমিক চলছে, কোভিড-19, এই সিজনে আমাদের ফ্লু ভ্যাকসিন এখানে চলবে। সো ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটি মারাত্মক ছোঁয়াচে রোগ, সেটা হচ্ছে আপনার যে ভাইরাসটা হয়ে থাকে সেটি এ এবং বি এই দুটা ভাইরাসের কারণে হয়ে থাকে, এবং এই ভাইরাসেরই H1 এবং N1 আপনার ফ্লু ভাইরাস অর্থাৎ যে ইনফ্লুয়েঞ্জাতে আমরা ভুগি, ফ্লু সিজনে উইন্টার সিজনে যে ফ্লু আমাদের হয়, জ্বর ঠান্ডা কাশি, এই যে এটা সেটা এখন আমরা বেসিক্যালি হচ্ছে H1 N1, এই ভাইরাসে H1 এবং N1 এটাই বেসিক্যালি তার। আচ্ছা, ফ্লু মারাত্মক অসুস্থতা ঘটাতে পারে যা কিনা আমাদের পরবর্তীতে কি হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। আপনারা এখানে যারা আছেন আপনারা কখনো কি শুনেছেন জ্বর ঠান্ডা কাশিতে মানুষ মারা যায়? আপনারা শুনেছেন? মেবি শুনতে পারেন, আমি শুনেছি। কিন্তু 2020-তে আমরা এই মেসেজটা অ্যাভেলেবল শুনেছি, যে পেপারে বিভিন্ন মিডিয়াতে আসছে যে জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, কাশি হয়েছে, মানুষ মারা যাচ্ছে। তো বেসিক্যালি এটা কি অনেক ফ্লুর কারণেই হয়েছে? কি ফ্লু মানে জ্বর ঠান্ডা কাশি হলেই কি ফ্লু না কোভিড-19? কিন্তু আসলে এজাম্পশনটা ওইদিকে চলে যায় যে জ্বর ঠান্ডা কাশিতে মারা গেছে, হয়তো আমরা যারা সাধারণ পিপল আমরা বেসিক্যালি ধারণা করে নিচ্ছি হয়তো তার করোনা ছিল, সে মারা গেছে। এরকম একটা সিচুয়েশন মানে ছিল 2020-তে, ইভেন এখনো মনে হয় রানিং আছে। সো একটু আগে আমি যেটা বলেছিলাম যে 1918 সালে একটা প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, 100 বছর পরে আরেকটা প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তাই না? কোভিড-19। আর 1918 সালে যেটা ছিল সেটা হচ্ছে আপনার ইনফ্লুয়েঞ্জা, রাইট? সেটা হয়েছিল, এবং তখনকার সিচুয়েশনটা দেখেন যে অ্যাকচুয়ালি তখন যে সিচুয়েশন হয়েছিল যে আপনার 300 মিলিয়ন পিপল, অলমোস্ট আপনার 1/3 ওয়ার্ল্ড পপুলেশন যে 1/3 সেই ছিল, সেটা 300 মিলিয়ন পিপলসই আপনার সেই ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এবং তখন সেই 1918 সালে একটা প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তখন কি হয়েছিল দেখেন, সে 1918 সালে শুধু যে আমরা আমেরিকান স্টেটটাকে যদি আমরা কনসিডার করি, ওখানে অলমোস্ট আপনার 6,75,000 শুধু আপনার
সোলজার পিপল মারা গিয়েছিল এবং গ্লোবালি মারা গিয়েছিল 50 মিলিয়ন, অর্থাৎ 5 কোটিরও মানুষ বেশি মারা গিয়েছিল। আজকে যে ফ্লুটাকে নিয়ে আমরা কথা বলছি সায়েন্স আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিয়েছে? সায়েন্স আমাদের, আমরা একটা কথা বলি যে সায়েন্স অনেক কিছু যাবার অনেক কিছু কেড়ে নেয়, সেটা হয়তো আমরা র্যান্ডম তো মেনে নিতে পারি না, আবার কখন মেনে নিই, বাট সায়েন্স আমাদেরকে যেটা দিয়েছে আজকে, সেই 100 বছর আগের যে ফ্লুর ভয়াবহতা ছিল, প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, সেই সায়েন্সের কারণে কিন্তু আজকে আমরা সেই ভয়াবহতা থেকে ফ্রি হয়ে আসতে পেরেছি। আজকে কোভিড-19 দেখেন সায়েন্স কিন্তু মানে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, বিজ্ঞান প্লাস বিজ্ঞানীরা বিজ্ঞানকে নিয়ে বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে যে কোভিড-19 এর এগেইনস্টে একটা ভ্যাকসিন ডেভেলপ করা যায়, এবং হোপফুলি আমরা হয়তো সেটা পেয়ে গেছি। তো এটা হয়তো আজকে আমি পেপারে দেখেছি আমাদের মেবি আগামীকাল 50 লক্ষ ডোজ আবার বানাতে সাহায্য। সো এনিওয়ে, সো সায়েন্স আমাদেরকে এই ফ্লু বা ফ্লু রিলেটেড যে কমপ্লিকেশনস আছে বা ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হাত থেকে সেভ করার জন্য সায়েন্স আমাদেরকে সেই একটি প্রিভেন্টিভ মেথড উপহার দিয়েছে, সেটা আমরা একটু পরে কথা বলছি। সো ফ্লু ভাইরাসে আক্রান্ত হলে নরমালি আমরা যে আমাদের ভিতরে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা একটু স্ক্রিনে দেখে নিই। সেটা প্রথমত হচ্ছে যে জ্বর, এটা হচ্ছে কম, এটা কি ডিজিজ? জ্বর কি কোনো রোগ? জ্বর তো আসলে কোনো রোগ, এটা হচ্ছে কোনো একটা রোগেরই একটা লক্ষণ। মানে আমি কোথাও খুব ব্যথা পেয়েছি, চোট পেয়েছি, আমার কিন্তু জ্বর আসবে, তার মানে ব্যথা পাওয়ার কারণেই কিন্তু জ্বরটা আসতেছে। সো ফ্লুর লক্ষণগুলো কি? জ্বর, মাথা ব্যথা, তারপর হচ্ছে আপনার মারাত্মক দুর্বলতা, শুকনো কাশি, গলা ব্যথা, সর্দি, নাকে পানি পড়া, তারপরে মাংসপেশির ব্যথা, বমি ভাব বা বমি হওয়া এবং ডায়রিয়া। এখানে যে সিম্পটমসগুলো দেখতে পাচ্ছেন, করোনাতে কি এই সিম্পটমসগুলো আছে? সবগুলোই কি আছে? সবগুলো হয়তো নেই, কিন্তু ম্যাক্সিমামটাই আছে, তাই না? কিন্তু করোনা তো তার ক্যারেক্টার চেঞ্জ করছে প্রতিনিয়ত। যখন ভাইরাসে যখন জেনেটিক সিকোয়েন্স আপনার বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে করোনা ওখানে বারবার একটা কথা, করোনা তার ক্যারেক্টার চেঞ্জ করছে, করোনা তার ধরন চেঞ্জ করছে। এখন রিসেন্টলি যেটা শোনা যাচ্ছে যে করোনা আমাদের বডিতে এসে নিজে খুব চিন্তা পড়ে যাচ্ছে যে আমি কিভাবে বেঁচে থাকবো, আমি বেঁচে থাকলে আমি আর কিন্তু মারতে পারবো। সো এই লক্ষণগুলো আসলে করোনাতেও পরিলক্ষিত হয় ম্যাক্সিমামটাই। সো সেই জিনিসগুলো আমি এখানে জাস্ট একটা ফিগারের মাধ্যমে দেখিয়েছি। করোনাতে অ্যাকচুয়ালি সবচেয়ে মানে খারাপ দিক কোনটা? কোভিড-19 সবচেয়ে খারাপ দিক শ্বাসকষ্ট, মারাত্মক। এটা আমি এখন ফিল করিনি, কিন্তু আমি শুনেছি যাদের কাছ থেকে এই ধরনের স্টোরি শুনেছি, মানে রিয়েলাইজ করার চেষ্টা করেছি আসলে এটা সবচেয়ে খুব ভয়ঙ্কর হতে পারে। ভেন্টিলেশন পুরো দুনিয়া চলে পারে ভেন্টিলেশন। কি ক্ষতি করে ফ্লুতে আক্রান্ত হলে বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যদি আমরা আক্রান্ত হই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি ক্ষতি হতে পারে? নরমালি যেটা আমাদের ফুসফুসের সাথে জড়িত, আর ফুসফুস যদি উইক হয়ে পড়ে আমাদের শ্বাস প্রশ্বাসে তেমনি নরমালি সমস্যা হতে পারে, তাই না? সেকেন্ড হচ্ছে যে আপনার হৃদরোগের সমস্যা, অর্থাৎ যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে সেক্ষেত্রে যদি কেউ আপনার ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়, সে তার হার্টের ডিজিজটা আরো বেশি ইনক্রিজ হয়ে যাবে, মানে সিভিয়ারিটি ক্রিয়েট হয়। তারপর হচ্ছে শ্বাস প্রশ্বাস জনিত রোগের অবনতি, যে অ্যাজমা পেশেন্ট যারা আছে বা যারা ইনহেলার করে, যারা নরমালি যারা ফুল সিজনে আপনার শ্বাস প্রশ্বাসের বেসিক সমস্যাগুলো হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ফ্লুতে যদি সে কোনো কারণে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তার শ্বাস প্রশ্বাসের জনিত সমস্যা আরো অনেক বেশি বেড়ে যায়। মধ্যকর্ণের প্রদাহ, আপনি দেখবেন যে অনেক সময় কোল্ড সিজনে অনেকের কানে ব্যথা, হ্যাঁ, কান দিয়ে লিকুইড বের হয় বা কানে ব্যথা মানে পেইন করে ডক্টরের কাছে। এই সময়টাতে দেখবেন যে আপনার যারা নাক কান গলা ডক্টর আছে তাদের কাছে রোগীর সংখ্যা বেড়ে যায়, ঠিক আছে? এবং অন্যান্য ব্যাকটেরিয়াল সংক্রমণ, এবং যেটা বেসিক্যালি হতে পারে আছে সেটা নির্দিষ্ট হতে পারে। এটা সাধারণত আপনার যারা বয়স্ক, যাদের মধ্যে 50+, 60+ বা 70+ ওই এজে পিপলদের আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, যেটা আমি একটু আগে যে কি ক্ষতি হতে পারে, দেখেন এখানে আমরা কারা ফ্লুতে বেশি আক্রান্ত হয় তার ইয়াটা একটু দেখি। যে অ্যাজমা যারা আছে বা সিওপিডি পেশেন্ট যারা, সেক্ষেত্রে হৃদরোগী যারা বা ডায়াবেটিসের রোগী যারা, যাদের ডায়াবেটিস আছে, তাদের আসলে ইমিউন কম্প্রোমাইজ পেশেন্ট যারা ডায়াবেটিস রোগী, তাদের ইমিউনিটি অনেক আপস এন্ড ডাউন করে,
তারপর হচ্ছে যাদের আপনার কিডনি বা লিভারের সমস্যা আছে, এই এই যে 4টা ক্যাটাগরি যে আমরা করেছি, এই 4টা ক্যাটাগরি পিপল বেসিক্যালি আপনার ফ্লুতে আক্রান্ত হলে খুব রিস্কে চলে যায়, সিভিয়ার রিস্কে চলে যায়, ইভেন অনেক সময় হসপিটালাইজেশনের ব্যাপার চলে আসতে পারে। এছাড়াও যারা বেশি ঝুঁকিতে আছে সেটা হচ্ছে আপনার 60 ইয়ার্স উপরে যে গ্রুপটা আছে সেটা, আর একটা হচ্ছে আপনার 5 বছর বয়সের কম বয়সী যে বাচ্চারা আছে সেই গ্রুপ, আর আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে আপনার প্রেগনেন্ট উইমেন, যারা সন্তান সম্পর্কে যারা কনসেপ্ট করেছে সে প্রেগনেন্ট উইমেনটা ঝুঁকিতে খুব বেশি থাকে। ফ্লু অ্যাকচুয়ালি কখন ছড়ায়? আমরা তো এখন উইন্টারে আছি, তাই না? উইন্টারে কি মাঝামাঝিতে আছে না শেষ পর্যায়ে আছে? আমরা বলতে পারি একটা ওয়ার্থার সিচুয়েশনে আছে, হয়তো আপনার ফেব্রুয়ারির পরে মার্চের থেকে তো আমাদের এখন আবার একটু গরম কাল শুরু হয়ে যেতে পারে। তো আমরা আছি হচ্ছে বাংলাদেশটা আছে হচ্ছে উত্তর গোলার্ধে, এখানে আপনার শুরু হয় আপনার সেপ্টেম্বর অক্টোবর হতে এপ্রিল পর্যন্ত যে একটা টাইম ডিউরেশন, এই ডিউরেশনে আপনার ফ্লুতে আক্রান্ত ইয়াটা খুব বেশি বেড়ে যায়, কারণ এই সময়টা থাকলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা ম্যাসাকার আকারে ছড়িয়ে থাকে। যাদের বডি ইমিউনিটি অনেক হাই, তার যদি সামান্য একটা সর্দি কাশি হয়েছে থাকলে সে ভালো হয়ে গেছে। আবার যাদের আপনার ওই যে ক্যাটাগরি পেশেন্টের কথা বলছি বা যে ক্যাটাগরি পিপলের কথা বলছি, তারা যদি ধরেন এটা আক্রান্ত তাহলে সিভিয়ার সিচুয়েশন হতে পারে। আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে আপনার সেপ্টেম্বর হতে মে পর্যন্ত, বেসিক্যালি হচ্ছে আপনার ইউক্রেন ক্যাটাগরি, ঠিক আছে? যেহেতু আমরা উত্তর গোলার্ধে আছি তাহলে আমাদের এই অক্টোবর থেকে এপ্রিলের মধ্যেই কি ফ্লুতে আক্রান্তের সম্ভাবনা খুব বেশি থাকে। এটা কিভাবে ছড়ে সেটা আমরা বলেছিলাম বলছেন, তাহলে এটা অ্যাকচুয়ালি প্রতিরোধ কিভাবে করতে পারে? সবচেয়ে ভালো ওয়েটা আপনি দেখেন একটা সেটআপ দেওয়া হয়েছে আজকে ফার্স্ট আওয়ারে, আগে থেকে আমরা একটা কাজ করেছি যে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা ফ্লুটাকে প্রতিরোধ করতে পারি, এবং এটা কিন্তু আমার কথা, এটা কিন্তু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফ্লু ভ্যাকসিন প্রতি বছর ফ্লু ভ্যাকসিনটা নিয়ে রেকমেন্ড করছে, যেন আমরা ফ্লুটাকে খুব সহজেই প্রতিরোধ করতে পারি, ঠিক আছে? সো আমরা এখন একটু প্রোডাক্টে চলে আসি। ইনসাইডার ভ্যাকসিন লিমিটেড ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগেইনস্ট যে আপনার যে ভ্যাকসিন মার্কেটে অ্যাভেলেবল করেছে সেটা নাম হচ্ছে ইনফ্লুভ্যাক্স। আজকে আপনাদের এই ভ্যাকসিনটা আপনাদের বডিতে অ্যাপ্লিকেবল করা হবে। সেই ইনফ্লুভ্যাক্স হচ্ছে ইনএক্টিভেটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন স্পিরিডিয়াম বিপি, সেটা আমাদের ইনসেপ্টা হাউসের নিজস্ব প্রোডাকশনে আছে এবং আমরা এটা অ্যাভেলেবল করেছি মার্কেটে। আর এই ভ্যাকসিনটা তো আমি একটু আগে বলেছি যে আমাদের ভ্যাকসিন প্রতি বছর নেওয়া লাগবে, ফ্লু ভ্যাকসিনটা প্রতি বছরই নেওয়া লাগবে, এটা WHO বলছে যে ফ্লু ভ্যাকসিনটা প্রতি বছরই নেওয়া লাগবে। কেন নেওয়া লাগবে? কারণ আজকে হয়েছে যে ওই ভাইরাসটা তার প্রতি বছর তার কিছু একটা চেঞ্জ করে, আর সেটা আমরা যারা ম্যানুফ্যাকচারিং এ আছি, আমরা যারা মার্কেটিং এ আছি, সেটা হয়তো আমরা সেই ডিটেইলসটা বলতে পারবো, বাট WHO কি করছে আমাদেরকে প্রতি বছর যখন এই ভ্যাকসিনটা মার্কেটে অ্যাভেলেবল হচ্ছে, WHO এটার উপরে এক প্রকার নজরদারি দিয়ে থাকে যে অ্যাকচুয়ালি এটা H1N1 বা ভাইরাসটা এটা তার ক্যারেক্টার অ্যাকচুয়ালি কোন পর্যায়ে যাচ্ছে বা আগের বছরে কি হতে পারে না, WHO এই টোটাল বিষয়টাই তদারকি করছেন, এবং যে কোম্পানিরা ম্যানুফ্যাকচার করছেন তাদেরকে প্রতি বছর কি আপনার এটার অবস্থা বুঝে সিট দিয়ে দিচ্ছি যে আমরা আবার এই বছর এইভাবে এটা ডেভেলপ করবো, যার থেকে প্রতি বছর নেওয়া লাগছে। এখন আপনাদের তো সবাই মনে রেডি আছে, আচ্ছা সবাই দিয়ে করলেন থাকে, যারা আনমেড তাদের থাকে কথাই, যাদের বেবি আছে তাদের কি আপনার ইনফ্লুয়েন্স বা ফ্লু ভ্যাকসিন দিয়েছেন? তাদের বাচ্চা আছে ফ্যামিলিতে বা ফ্যামিলি মেম্বার আছে, তো আমি কথা এই কারণে বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। কোথায়? সেটা হচ্ছে 6 মাস থেকে 36 মাস যে এজ গ্রুপটা আছে, 6 মাস থেকে 3 বছর বয়সী যে বাচ্চারা আছে, সে বাচ্চারা যদি তাদের লাইফ টাইমে কখনো ফ্লু ভ্যাকসিন না নিয়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে আমরা 2টা ভ্যাকসিন দেওয়ার জন্য বলছি। সেটা হচ্ছে 0.25 ml, আজকে একটা নেবে ইন্টারমাসকুলার সেটা দিতে হবে, এবং 1 মাস পরে একটা পরে সেটা আপনার সেকেন্ড ডোজ দিতে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য 6 মাস থেকে 36 মাস, বাট কার দুটা টেস্ট খারাপ হবে যারা কখনোই তাদের লাইফে ফ্লু ভ্যাকসিন নেয়, আর যারা পেয়েছে তাদের জন্য একটাই বাচ্চাদের জন্য 36 মাস বয়স, আর বড়দের জন্য যারা পেয়েছে এই এজ গ্রুপে যারা পেয়েছে তাদের জন্য 0.5 একটাই হবে, ঠিক আছে? যারা পায়নি তাদের জন্য আজকে একটা নেবে, 1 মাস পরে আরেকটা নেবে, কিন্তু এর পরবর্তী থেকে আবার একটা করবে, ঠিক
গেছে, যেহেতু পেয়ে গেছে। আর বড়দের যারা আছে অর্থাৎ 36 মাসের পরে যারা আছে, এখন 36 মাসের পরে তার 38 মাস বা 4 বছর বয়সের মানুষ তার অ্যাডাল্ট বাচ্চা, তাই না? কিন্তু একমাত্র ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে এই গ্রুপটাকে আপনারা এইভাবে কনসিডার করা হয়েছে। তো 36 মাসের উপরে যারা আছেন প্রত্যেকেই প্রতি বছর একটা করে ডোজ দেবে, ঠিক আছে? সো ফ্লু নিয়ে আমি আসলে অনেক কিছু বলেছি আপনাদেরকে। আপনাদের কি কোনো কিছু আর জানার আছে কিনা বা কোনো কোশ্চেন্স আছে কিনা? জি, যদি এমন হয় তার শরীরে কোনো টিকা দেওয়া নেই, তাদের দেশে ভালো আছে, সেই ক্ষেত্রে আপনাদের সাজেশন মানে কোনো টিকা মানে কি গভর্নমেন্ট টিকা যেটা আছে সেটাও দেয়? ভ্যাকসিনেটেড একটা বাচ্চা ভ্যাকসিনেশনে আওতা আসেনি, সে সুস্থ আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কিন্তু এটা তার বডিতে কতদিন সাস্টেইন করবে, মানে এই পর্যন্ত সাস্টেইন করবে? তাহলে তো স্যার গভর্নমেন্ট টিকা ভ্যাকসিনের লিস্ট হচ্ছে আপনার 45 ডেজ একটা সাফার। আমি ডিসিটি টিকা পাইনি টোটালি, আমি অনেক দেরি করে হলেও আমি ডিজিজে আক্রান্ত হয়েছি। তো একজন ডক্টরের কাছে যখন শরণাপন্ন হলাম, ফাইনালি উনি আমাকে অ্যাসেসমেন্ট দিয়েছেন যে তোমার তো ভ্যাকসিন নেন। আমি তো আর বুঝি না যে ভ্যাকসিন তখন নেওয়া ছিল কিনা ছিল। উনি আমাকে চেক করে বলে যে তোমার তো ভ্যাকসিন নেন, বাট এরকম একটা সিচুয়েশন হয়, মানে প্রায় পরিলক্ষিত হয় যারা ফিভার প্লাসেস এফেক্ট হয়, ডিসিজিটা যারা পায় না, যে বাচ্চারা পায় না, তারা লাইফ টাইম কোনো এক সময় আপনার ফিভার প্লাসেস সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে হয়েছে যেমন হেপাটাইটিস বি, এখন আমি আমার বাচ্চাকে তো কোনো টিকাই দিইনি, হেপাটাইটিস বি তে সে আক্রান্ত হয়েছে বা হলো না। কিন্তু হেপাটাইটিস বি যেভাবে ছড়ায়, আমি কি আমার বাচ্চাকে এই টোটাল সিচুয়েশন থেকে সেফ রাখতে পারবো? আমার পক্ষে কি সম্ভব যে আমার বাচ্চাকে একবার আইসোলেটেড করে রাখা? আমার বাচ্চা কি স্কুলে যাবে না? আমার বাচ্চা কি খেলবে না? আমার বাচ্চা কি ঘুরবে না? তাহলে তাহলে আমি আমার বাচ্চাকে কিভাবে সেফ করবো? তো ভ্যাকসিন যেখানে বলছে, সায়েন্স যেখানে বলছে যে একটা স্পেসিফিক রোগের ভ্যাকসিন যখন আপনি সিস্টেমেটিক্যালি একটা ডোজ বা দুইটা বা যে স্কেডিউলটা আছে সেটা কমপ্লিটলি ফলোআপে রেখে দিতে পারেন, তাহলে ওই বাচ্চাটা ওই স্পেসিফিক ডিজিজ থেকে লাইফ টাইম ফ্রি থাকবে। ন্যাচারালি যে প্রফেশন আমরা বলতে পারবো না কার না, এটা তো সম্ভব না। যদি ন্যাচারালি হয় সেটা বলবো না, কিন্তু আমি তো ওই মানে যতই চেষ্টা করি না কেন যে আমি তো নিজেকে সেফ রাখতে পারবো, কারণ আমি তো মানে সেভাবে নিজেকে আইসোলেট করে রাখতে পারবো। আজকে আমি এখানে আসছি আর আমি যে চিন্তা করতাম যে এখন তো সবাই ফ্লুতে আক্রান্ত, আমি কিভাবে চাই, তো আমাকে তো আসতে হবে। ইটস মাই ডিউটি যে আপনি ফ্লুতে আক্রান্ত, আপনাকে কিভাবে সেভ করা যায়, তাহলে আমাকে আগে সেভ হতে হবে। তো ওভারঅল কনসিডার করতে হবে সব কিছু, ঠিক আছে? সাইড ইফেক্ট অ্যাকচুয়ালি ভ্যাকসিনের সাইড ইফেক্ট বলে তেমন কিছু নেই, বাট র্যান্ডমলি যেটা দেখা যায় যখন একটা ভ্যাকসিন আপনার ইন্ট্রামাসকুলার পুশ করা হয়, ডিটেলটা পুশ করা হয় আপনার মাসলসের মধ্যে, তখন আপনার সেলস, আমাদের যে বডি অসংখ্য অসংখ্য সেল দিয়ে তৈরি, এই সারফেসগুলো আসলে ভেঙে যায়। প্রতিটা সেলের নিডল যে পর্যন্ত যাচ্ছে ওই এরিয়ার আপনার সেলের সারফেসগুলো ভেঙে যায়, তাতে কি হয়, ব্যথা হয়, আমরা পেইন ফিল করি, তাই না? আর এই পেইন ফিল করার কারণে কি হতে পারে যে আপনার যখন আমার ভ্যাকসিনটা পুশ করা হচ্ছে ওই জায়গাটা ফুলে যেতে পারে, এটা সিভিয়ার ফুলতে পারে, এটা কারো কারো হতে পারে, এটা একটা সিভিয়ার যে আপনার ভ্যাকসিন নিবে আপনার সিভিয়ার কন্ডিশন ক্রিয়েট হবে, ওই ধরনের কিছু সাইড ইফেক্ট। বাট এখানে কিছু কিছু ক্ষেত্রে আবার ভ্যাকসিনকে এখন রেকমেন্ডেশন করা হচ্ছে যাতে আপনার হাইপার সেনসিটিভিটি আছে, অ্যালার্জিক রিঅ্যাকশন আছে, সেই ক্ষেত্রে আপনার ভ্যাকসিনটাকে ডক্টরের পরামর্শ নিয়ে নেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? অ্যালার্জিক রিঅ্যাকশন আপনি আপনার ভ্যাকসিন থেকে আমার হয় না যে কোনো কিছুতে আমার প্রচুর অ্যালার্জি থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় ভ্যাকসিন আপনার অ্যালার্জি রিঅ্যাকশন করতে পারে। জি, টিকাটা নিবে তার চেকআপের দরকার নাই, মানে এটা গরম হলে সবাই দিতে পারবে এরকম কিছু? কোন ভ্যাকসিন? এটা না, এটাতে আসলে টেস্ট এখন করে নাই, যদি আপনি ফিল করেন, যে আপনার জ্বর আছে, আপনার বডিতে টেম্পারেচার আছে 100 বা 100 প্লাস, সেক্ষেত্রে আপনি ভ্যাকসিনটাকে অ্যাপ্লাই করে দিন যতক্ষণ সুস্থ না হচ্ছে। জি,
মূলত ভ্যাকসিনগুলোকে লং টাইম স্টোরেজ করার জন্য অ্যানিমেল বেসড জেলাটিন ইউজ করা হয়। মানে আমরা কোভিডের ভ্যাকসিন নিয়ে একটা কথা শুনতে পাচ্ছি। না না বুঝতে পেরেছি মানে প্রিজার্ভেশনের জন্য জি। ভ্যাকসিনের অ্যান্টিজেন একটা প্রিজার্ভেশন মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নরমাল আপনারা ইয়ে করা আপনারা অ্যানিমাল বেসড কোনো ইয়ে করা পারফেক্ট Any more questions? About side effect? No side effect. Actually, কোনো side effect নেই। But এই যে একটা কথা বলবো আপনার যে অ্যালার্জি ইস্যুটা সেটা আপনি বুঝতে পারবেন কারণ আপনি আপনার লাইফ টাইমে যদি কখনো অ্যালার্জি থেকে নিজেকে সেভ করার জন্য ডক্টরের শরণাপন্ন হন সেই অ্যালার্জিক অ্যান্টি অ্যালার্জিক্যাল ড্রাগ আপনি সেবন করে থাকেন সেটা আপনি ভালো কিন্তু কোনো সাইড এফেক্ট হয়ে গেল এটা করোনা Sorry? কোনটা হয়ে গেল সাইড কি ধরনের এটা side কি হলো কেন ধরনের প্রবলেম হতে পারে ভ্যাকসিন এটা নেওয়ার নেওয়ার পরে পরে এটা নেওয়ার পরে ভ্যাকসিন নেওয়ার পরে আমি তো আপনাকে বলছি যে সিম্পলি আপনার যেখানে নিডলটা পুশ করা হচ্ছে ওখানে যে আমার সেলসের সার্ফেসগুলো ভেঙে যাচ্ছে তখনই পেন ফিল করছে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওখানে একটা সোয়েলিং হতে পারে একটা মানে জাস্ট ফুলে যেতে কিংবা পারে সিভিয়ার কোনো সাইড এফেক্ট যদি আপনার পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আপনার ডক্টরের শরণাপন্ন হন কিন্তু এই ধরনের সিচুয়েশন আমরা আসলে কখনো ফেস করি না। আচ্ছা, ওই ভাই যেটা বলতেছিল আসলে যে অ্যালার্জিক যদি কোনো রিয়েকশন হয়ে যায় সেক্ষেত্রে কি করবে? এটা আসলে এখন পর্যন্ত আমাদের দেখি। ন্যাশনালি যদি বলি আমরা যে ভ্যাকসিনটা ওয়ার্ল্ড ওয়াইড এটার অ্যালার্জির রিয়েকশন সেভাবে দেখা যায় না। অ্যালার্জি আমরা বলা কোনো কারণে সাইড এফেক্ট হয়ে গেল জি সবার পরে যদি সব কিছু সিম্পল হ্যাঁ সেক্ষেত্রে কি করে সেক্ষেত্রে আপনার এখন সাইড এফেক্ট হলে তারপর মেজারমেন্ট হচ্ছে পরবর্তীতে যারা আছে তখন expert। আপনারা আমরা করে না এখন পর্যন্ত তো এরকম হয় নাই না, 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 না ইন কেস যদি হয় অ্যাকচুয়ালি আমি হ্যাঁ একটাই মানে বই আসলে ডক্টরের শরণাপন্ন কিন্তু আমরা এই ধরনের সিচুয়েশন যে পাই না ডক্টরে এটা ডক্টরের শরণাপন্ন এক্সপার্ট যারা আছে তারা ওটা দেখে। আর এটা একটা আরেকটা ব্যাপার আছে যে অনেক সময় যে আমরা শুনতেছি যেটা যে এখন কোভিড ভ্যাকসিন নিলে এই সমস্যাগুলো হচ্ছে এটা কিন্তু আজকের ভ্যাকসিন না মানে পুরোটা অনেক আগে অনেক আগে। হ্যাঁ এটা প্রায় আপনি যদি শুনেন দেখুন দেখা যাচ্ছে 10-15 বছর আগের ভ্যাকসিন আজকে যে নতুন আসছে তা না হয়তো আমি আসছে আপনার কাছে নতুন কিন্তু ভ্যাকসিন নতুন না কিন্তু কোভিড ভ্যাকসিনটা ওয়ার্ল্ড ওয়াইডে আসছে নতুন যার জন্য অনেক সময় অনেক সাইন সিমটমগুলো আমাদের চোখে দেখতে পাচ্ছি কিন্তু ফ্লু ভ্যাকসিনটা আজকে নতুন না অনেক অনেক আগে থেকে আসছে আপনারা হয়তো নেন নাই অথবা নিছেন আজকে আপনাদের কাছে আসছে এই জন্য মনে হচ্ছে কিন্তু এই ধরনের ওই জন্য আমরা কোথাও পাইনি ন্যাশনালি পাইনি ওয়ার্ল্ড ওয়াইডে হ্যাঁ ইনস্ট্যান্ট হয়তো বা তাপমাত্রা বাড়তে পারে যার জন্য কোনো কিছু প্রয়োজন নেই যদি ইনস্ট্যান্ট বাড়ে হ্যাঁ যে ভ্যাকসিন নেওয়ার পরে ওই সাইডটা ব্যথা হচ্ছে অথবা একটু জ্বর আসতেছে হ্যাঁ মনে হচ্ছে যে আমার শরীরটা জ্বর এটা খুবই কম জানি যে তারা কন্টিনিউ করতে হবে যদি কন্টিনিউ করার পরে যে হঠাৎ করে কোনো সমস্যা তো এটা যদি আমি আজকে নেই আমার এভরি ইয়ার কন্টিনিউ নিতেই হবে না না যদি আমি